শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোব্বার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। লাবণ্য, শুভ সকাল, কিন্তু আমার দিন কিভাবে সুন্দর হবে বলো তো? শুভ সকাল সবসময় তো আমরা বলি আমরা একটা ভালো কিছু করব নিজের কাজের মধ্য দিয়ে, কিন্তু তুমি কি চাইছো সেটা ঠিক বুঝতে পারছি না। কিভাবে দিন শুরু করলে তোমার জন্য ভালো হবে সেটা আগে বুঝতে হবে। তুমি রাঙা সকাল শুরু করেছো কত সালে? 2016। মানে এতদিনও বুঝতে পারছো না যে আমি কি চাইছি? হ্যাঁ, তুমি আমার কাছ থেকে গান শুনতে পারলে খুব বেশি খুশি হও, সেটা আমি জানি। দর্শক আপনারাও নিশ্চয়ই জানেন। কি গান শুনবে আজকে বলো তো? আজকে আমাদের যিনি অতিথি আছেন তিনি মাটি নিয়ে কাজ করেন, আমাদের শেকড় নিয়ে কাজ করেন, তিনি কৃষি নিয়ে কাজ করেন এবং তিনি দেশের গান খুব পছন্দ করেন। একটা দেশের গান গাও না? হ্যাঁ, আমাদের অতিথি যেহেতু পছন্দ করে এবং এই বিষয়টা আমারও খুব পছন্দের, যে আমিও খুব দেশের গান গাইতে পছন্দ করি, তো ব্যাটে বলে আসলে মিলে গেছে। তাহলে তোমার জন্য, আমার দর্শকের জন্য, অতিথির জন্য সব মিলিয়ে একটু করে গাই। অবশ্যই। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। বাহ বাহ বাহ, লাবণ্য সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। মন ভালো, দিন ভালো যাবে। একদম একদম। দর্শক আপনারা বলুন, আপনাদেরও নিশ্চয়ই দিন ভালো যাবে, কারণ এত সুন্দর একটি গান। আসলে এই গানগুলো যত শুনি, যার কণ্ঠে শুনি, অদ্ভুত অদ্ভুত ভালো লাগে। এবং সুন্দর গানের রেশ ধরে আজকের পর্বটি শুরু করতে চাই এবং জানিয়ে দিই আজকে আমাদের সাথে প্রথম ঘন্টায় আছেন কৃষি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর তুহিন শুভ্র রায়। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল সুন্দর মানুষ। শুভ সকাল। কেমন লাগলো যে সারপ্রাইজ? না, খুবই ভালো লেগেছে। আপনি যেটা বলেছেন যে গান, কণ্ঠ যতই ভালো হোক না খারাপ হোক, গানটা উচ্চারণ করলেই আমাদের মনের ভিতরে কিন্তু একদম দাগ কেটে যায়। দেশের গান, আমরা দেশের গান খুবই আমাদের গান, আমি ভীষণ ভালোবাসি। আমি অবসর সময়ে দেশের গান শুনতে, মাঝে মাঝে গুনগুন করে গাইতেও একাকী পছন্দ করি। তার মানে আজকে পর্বের শেষের দিকে গুনগুন করে আপনার গানও শুনতে চাই। হ্যাঁ, সেটা মনে হয় আমার মনে হয় যারা আপনাকে চেনে জানে তারা তো জানে, কিন্তু যারা আজকে নতুন আপনাকে দেখছে, আপনার এই বিষয়টিও নতুন ভাবে জানতে পারবে। এবং আপনি ভীষণ ভাবে রবীন্দ্রসঙ্গীতও পছন্দ করেন, তাই না? দেখেছেন, আমরা সব জেনে নিয়েছি। তো চলুন আমরা আজকে, যেহেতু রাঙা সকাল, আপনি নিশ্চয়ই রাঙা সকাল দেখেছেন, এবং রাঙা সকালে যেটা হয় যে সফল মানুষদের জীবনের গল্প আমরা শুনতে চাই একদম ছোটবেলা থেকে। ছোটবেলা কোথায় কেটেছে, বেড়ে উঠেছেন কোথায়, সব শুনবো। আচ্ছা, ছোটবেলায় আমার কেটেছে আমার নাটোরের গুরুদাসপুর একটি গ্রাম রয়েছে, সেই গ্রামেই আমার জন্ম, সেখানেই আমার ছোটবেলা থেকে বেড়ে হওয়া, এবং প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুল এবং কলেজ আমার গুরুদাসপুরেই কেটেছে। চলনবিলের পাশের একটি গ্রাম। গ্রামটি আমার কাছে খুবই ভালো লেগেছে, নিশ্চয়ই সবার কাছেই ভালো লাগবে। একদম চলনবিলের গা ঘেঁষে আমাদের গ্রাম। আমরা একটু চিত্রটা আপনার মুখ থেকে শুনতে চাই আর কি, মানে কল্পনা করতে চাই কতটা সুন্দর গ্রাম। কতটা সুন্দর, যেমন আমাদের গ্রামের মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে, নন্দকুজা সেই নদীর নাম। সেই নদীতে আমি যখন ছোট ছিলাম তখন বর্ষাকাল যখন আসতো, পদ্মা দিয়ে বেশ অনেক স্রোতে জল আসতো। আমরা দেখতাম যে জেলেরা এই বর্ষার সময় ইলিশ মাছ ধরতো আর কি। সেই ইলিশ মাছ আমরা নদীর ধারে খুব ছোট অবস্থায় বসে থাকতাম, যে একটা ইলিশ মাছ কিভাবে ধরছে, সেই বিষয়টা দেখতে, ইলিশ মাছ ধরা এবং সেই ইলিশ মাছ নিয়ে তারা বাজারে নিয়ে আসতো, ইলিশ মাছ কতক্ষণ বেঁচে থাকে, এই বিষয়গুলো খুবই আনন্দের সাথে এনজয় করেছি আর কি। তারপরে আমাদের গুরুদাসপুরের গা ঘেঁষি চলনবিল,
যখন ইয়ে হয়, বর্ষা আসে, পুরো বিলটা ভরে যায়। বাহ। হ্যাঁ, ভরে যায়। সেখানে বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষ, যেমন জেলেরা মাছ ধরে, তারপর যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে তারা কিন্তু নৌকা নিয়ে এই চলন বিল এলাকাটা ঘুরে দেখে। যেহেতু বাংলাদেশের চলন বিল কিন্তু একটা প্রসিদ্ধ জি। বিল আর কি, তাই না? তো আমরা ছোটবেলায় শুনেছি যে আমাদের বাবাদের মুখে যে গ্রাম দেখো তো কলম, বিল দেখো তো চলন, এই দুটোই কিন্তু আমাদের ওখানে গুরুদাসপুরে। কলম, কলম হচ্ছে বিশাল একটি গ্রাম আর কি, এবং চলন বিল তো একদম অনেক বড়, একদম ধুধু জল দেখা যায় চারিদিকে। এবং চলন বিলের মাঝে মাঝে ছোট ছোট গ্রামও গড়ে উঠেছে। এই মাটি তুলে একটু উঁচু করে ছোট ছোট গ্রাম, মেবি 4-5টা বাড়ি নিয়ে একটা পাড়া। বর্ষার সময় আমরা দেখেছি যে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হলে নৌকা নিয়ে যেত। সেটা একটা বিশাল আনন্দের বিষয়। আমি ওইখানে আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম, গিয়ে এই বর্ষার সময়টা অনেক দিন ওখানে থেকেছি, খুবই ভালো লেগেছে আর কি। মানে আমরা দৃশ্যটা একটু অনুভব করতে চেয়েছিলাম, সেটাই আমরা করতে পেরেছি। এবং এত চমৎকার একটা পরিবেশে বেড়ে উঠেছেন, সেই জায়গাটা থেকে একটু পরিবারের কথা একটু এবারে জানতে চাই। সেই সময় পরিবারে বাবা মা বা আপনারা ভাই বোন ছিলেন, পরিবারটা কেমন ছিল? সব মিলিয়ে একটু জানতে চাই। আমাদের পরিবারটা ছিল, আমার বাবা ছিলেন হাই স্কুলের শিক্ষক, আচ্ছা, আর মা হচ্ছে গৃহিণী। মা হচ্ছে আমার দাদুকে দেখেছি, উনি, আমার দাদু বিশাল পণ্ডিত মানুষ ছিলেন আর কি। আচ্ছা। উনি আমাদের সনাতন ধর্মের ওই যে পুরোহিত দর্পণ যেটা দিয়ে পুজো করে আর কি, সেটাই উনি প্রথম ভারতে সেই বইটা লিখেছে। সেই বই লিখে সেই বইটাই এখন হিন্দু সনাতন ধর্মের ব্রাহ্মণরা ব্যবহার করে পুজো করার জন্য। সেই দিক থেকে আমি গর্ববোধ করি যে আমার দাদু একজন বিশাল পণ্ডিত মানুষ ছিলেন। তার নাম হচ্ছে সুরেন্দ্র মোহন ভট্টাচার্য, মানে মায়ের বাবা আর কি। হ্যাঁ, আমি শুনেছি আমাদের ছোটবেলা যে শুনেছি যে টোলে রেখে, ছাত্রদের টোলে রেখে পড়াতো আর কি। আমি দাদুর বাড়িতে যখন বেড়াতে যেতাম, দাদু যেখানে টোল করে ছাত্রদের পড়াতো আর কি, সেটা আমি দেখেছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ছোটবেলায় পড়েছি যে যখন স্কুল কলেজ এরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তখন কিন্তু যারা খুব শিক্ষিত, মানে উন্নত মানসিকতা পোষণ করে, তারা কিন্তু তাদের বাড়িতে রেখে 30-40 জন ছাত্র রেখে তাদেরকে কিন্তু এই মানবিকতা, ধর্মীয় বোধ বা আধ্যাত্মিকতা সম্পর্কে তাদের জ্ঞান দিতেন আর কি। তো আমার দাদু এই কাজ করতেন আর কি। এটা হচ্ছে মায়ের বাবা। আর বাবার বাবা ছিলেন হচ্ছে ডাক্তার আর কি। আমি শুনেছি উনি ডাক্তারি করতেন। এবং গ্রামে ডাক্তার বলতে আমার দাদুর নাম হচ্ছে রমণী ভূষণ রায়। উনি কিন্তু তার ডাক্তারি দিয়ে আমাদের এই গুরুদাসপুর উপজেলার সবার কাছে উনি পরিচিত যে উনি একজন ভালো ডাক্তার। এবং ডাক্তারের যে স্বভাবগুলো থাকার কথা, একদম মানে যত্ন নিয়ে উনি রোগী দেখতেন, রোগীর সাথে কথা বলতেন এবং সে চিকিৎসা দিতেন, নিশ্চয়ই সেরে উঠতো। এই জন্য আমার দাদুর নাম গ্রামে এখনো সবাই চিনে। এরপরে আসলে হচ্ছে আমার বাবা। একটু বাবা মা সম্পর্কে বিস্তারিত জানতে চাই, তবে তার আগে যার সাথে আমরা কথা বলছি তার সম্পর্কে আমরা যেসব তথ্য জানি সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। আচ্ছা, ঠিক আছে। দর্শক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর তুহিন শুভ্র রায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর জাপানের ইওয়াতে বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ত্বে পিএইচডি ডিগ্রি তিনি অর্জন করেন। দীর্ঘ প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে তিনি উচ্চশিক্ষা এবং গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। অধ্যাপক ডক্টর তুহিন শুভ্র রায় আলু, ধান এবং অন্যান্য শস্যের উৎপাদন, গুণগত মান এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেছেন। তিনি দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রকল্পে প্রধান গবেষক এবং টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গবেষণা কার্যক্রম বাংলাদেশ এবং জাপানের যৌথ উদ্যোগেও বিস্তৃত রয়েছে। তিনি পিএইচডি এবং এমএস পর্যায়ে বহু শিক্ষার্থীর গবেষণা তত্ত্বাবধান করেছেন। আন্তর্জাতিক এবং জাতীয় জার্নালে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা 120টিরও বেশি। একই সঙ্গে তিনি একাধিক একাডেমিক জার্নালেরও রিভিউয়ার এবং সম্পাদকীয় বোর্ডের সদস্য হিসেবে সক্রিয়ভাবে কাজ করেছেন। চলুন তার কাছে আবার ফিরে।
বাহ, অনেক অর্জন, অনেক কিছু নিয়ে কথা বলতে হবে, তবে বাবা মা প্রসঙ্গে ছিলাম, একটু শুনি তাদের সম্পর্কে। বাবা মা, আমার বাবারা ছিলেন 5 ভাই, 5 ভাই ছিলেন, আমার বাবা ছিলেন তৃতীয় আর কি। তো তৃতীয় আমার কাছে একটা ইন্টারেস্টিং লাগে, দাদু সেই সময় এই তার ছেলেদের নাম আর কি, ছেলেদের নাম সব মেয়েদের, মানে আমাদের সনাতন ধর্মের যে দুর্গা দেবী আছে, এই দুর্গার বিভিন্ন নাম রেখেছিলেন। যেমন আমার বড় চাচা, বড় জ্যাঠার নাম ছিলেন কালী, তার নিচেরটার নাম ছিলেন তারা, আমার বাবার নাম ছিল ভবানী, আর তার ছোট ভাইয়ের নাম ছিল উমা, এবং তার ছোটটার নাম ছিল সচি। আমি দেখলাম যে সবগুলোই মেয়েদের নাম আর কি, মেয়েদের নাম, এবং ওই ইয়ে করে রেখেছেন আর কি, মানে দুর্গার যে নামগুলো সেই নামগুলো ওনারা রেখেছেন। সেটা আমি এখন এসে বুঝতে পারি যে দাদু কতটা জ্ঞানী ছিলেন আর কি, তাই না, এত সুন্দরভাবে রেখেছেন। এখন আমার বাবা, উনি হচ্ছেন ভবানীপদ রায়, উনি শুরুতে আর্মিতে চাকরি করেছেন শুনেছি আর কি। হ্যাঁ, তারপরে কোনো এক সময় তার জ্বর হয়, পরে সে আর এটা কন্টিনিউ করতে পারেননি। পরে এসে আমাদের গুরুদাসপুর উপজেলা উনি হাই স্কুলের শিক্ষকতা শুরু করেন আর কি। এটা হচ্ছে আমার বাবা। আবার আমার মা হচ্ছে, আমি তো বললামই যে সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের উনি তৃতীয় কন্যা। আমার মায়ের নাম হচ্ছে রেখা রায়। একটি আমার জন্য একটি গর্বের বিষয়, আমার মা কিন্তু বৃত্তি পাওয়া মেয়ে ছিলেন আর কি, মানে সেই সময় উনি এত ট্যালেন্ট ছিলেন। আমি সত্যি গর্ববোধ করি আমার মাকে নিয়ে আর কি, যে অসাধারণ অসাধারণ উনি একজন ভালো মহিলা ছিলেন। আমি দেখেছি উনি অবসর সময়, যখন গ্রামে তো এমনি অবসর সময় নেই, যখন থাকতো উনি কিন্তু এই গল্পের বইগুলো, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, এই গল্প, এই ইয়েগুলো দেখি উনি পড়তেন, এবং ওই বই থেকে যে জিস্ট আর কি, আমাদের যেটা জানা দরকার সেটা কিন্তু আবার আমাদের পড়ে শোনাতেন। ইভেন বাবা শিক্ষকতা করতেন, ছাত্র পড়াতেন, বাবার সময় পেতেন না, কিন্তু মার কাছে দেখি রাত্রে শুনতেন আর কি, যে এই গল্পের বই যে পড়ে আসলে কোন জায়গাটা তার ভালো লেগেছে, কেন ভালো লেগেছে, এই নিজেরা আবার আমরা সব আলোচনা করতাম আর কি। আমরা হচ্ছে 5 বোন আর আমি এক ভাই। সেদিক থেকে আমি তো মহা খুশি, মানে এদিকে মায়ের আদর, এদিকে 5 বোন, 5 বোনের এক ভাই। আপনার অবস্থান কি সবচেয়ে ছোট? ছোট না, আমার ছোট দুটা আছে, উপরে 3 জন আর নিচে 2 জন আর কি। আমি তো এখনো আমার মা বাবা মারা গেছেন, কিন্তু আমি ওই বোধটা, মারা গেছেন সেই অভাবটা আমি কিন্তু এখনো ফিল করি না, যেহেতু আমার 5 বোন। বিশেষ করে আমার বড় 3 বোন তো আমাকে মায়ের চেয়েও বেশি আদর করতেন আর কি, কারণ সংসারে একটা সন্তানের খুব দরকার। হ্যাঁ, বাবা মা যেমন খুশি থাকতেন, আমার 5 বোনও সেরকম, এবং এখনো তাই। কিন্তু এখনো আমি এটা কিন্তু খুব ফিল করি যে আমার বড় দিদিরা যে আমাকে এত ভালোবাসে আর কি, মা বাবার অভাবটা তারা পূরণ করতে দেয় না। আরেকটি ইন্টারেস্টিং আমি বলি, আমার যে বোনদের নাম শুনলেও আপনি খুব ইয়ে করবেন। আমার বড় বোনের নাম হচ্ছে শুভ্রা, আর তার ছোটটার নাম হচ্ছে সীমা, তার ছোটটার নাম শান্তা, মাঝখানে আমি, আমার ডাক নাম হচ্ছে শুভ্র, তারপরেরটার নাম শিল্পী, তারপরেরটার নাম শুক্লা। আমি বাবাকে বলতাম যে এই তালেবের স দিয়ে তুমি এতগুলো নাম তুমি কিভাবে পেলে আর কি। বাবা তখন বলতো আমরা তো সেই ব্রিটিশ আমলে বিএ পাস করেছি, ফলে আমাদের বাংলা ইংলিশ নিশ্চয়ই তোদের চেয়ে কিন্তু আমাদের অনেক, এই বিশেষ করে সাহিত্য আমাদের কিন্তু আমরা জানি সব। এই জন্য আমি আমার 5 মেয়ে এবং আমার 1 ছেলে সবগুলোকে আমি নাম মিলিয়ে রেখেছি আর কি। ছোটবেলায় আপনি পড়াশোনা করতেন এবং মায়ের কাছ থেকে বিভিন্ন গল্পের বইয়ের জিস্ট পড়তেন, তখন আসলে কি স্বপ্ন দেখতেন, বড় হয়ে কি হবেন? হ্যাঁ, বড় হয়ে তখন তো আমরা গ্রামে যখন থাকতাম, গ্রামে তো ছোটবেলায় মনে হতো যে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবো আর কি। আমরা দেখেছি যে ডাক্তার হলে অনেক সেবা দেওয়া যায়, তাই না, গ্রামের লোকজনের সেবা দেওয়া যায়, হয় ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার হবো। হ্যাঁ, এইরকম একটা স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল। বা বাবাও ভাবতেন যে আমার ছেলেটাকে, আমি যেহেতু আমার বাবা ডাক্তার ছিলেন, আমার ছেলেটা যদি ডাক্তার হয় তাহলে আরো লোককে সে
গ্রামের দুস্থ লোকজনকে সেবা করতে পারবে, পাশে এরকম একটা স্বপ্ন ছিল আর কি। আচ্ছা। স্বপ্ন ছিল, কিন্তু যতটা আমরা স্বপ্ন দেখি, তাই না, অনেকটা বলে না যে স্বপ্ন অনেক সময় বাস্তবে রূপ দেয় না, জি তাই না, কিন্তু সংকল্প কিন্তু বাস্তবে রূপ নেয়, এটা তাই খুব না? ভালো বলেছেন। স্বপ্ন দেখি আমরা, স্বপ্ন কিন্তু অনেকটাই অলীক থেকে যায়, মানে বাস্তবে রূপ নেয় না। কিন্তু আমরা যদি সংকল্প করি তাহলে কিন্তু সেটা 90% কিন্তু সম্ভাবনা থাকে ওইটা বাস্তবে রূপ নেওয়ার সেই জন্য। সংকল্পের জায়গা থেকে যদি জানতে চাই, স্কুল জীবনে এমন কোন ঘটনা কি আছে যেটি আপনাকে এই শিক্ষক কিংবা গবেষক হয়ে উঠবার ক্ষেত্রে বেশ সংকল্প করতে সাহায্য করেছিল? হ্যাঁ, সেটা তো আমি যখন একদম প্রাইমারি স্কুল থেকে পড়া শুরু করেছি, তখন আমার বাড়ি যেহেতু গ্রামে, সকালবেলা যেমন শীতকালের সকালে কৃষকরা মাঠে যেত, তাই না, মাঠে যেয়ে তারা বিভিন্ন চাষাবাদ করতো, আমি কিন্তু এটা দেখেছি আর কি, তাই না। এমনি সকালে উঠে ঘুম থেকে উঠে যে হয়তো দেখেছি যে ওরা কি করছে আর কি, কি কাজগুলো করছে। তারপর তারা যখন এই ফসল যখন তুলতো, গ্রামে তো এই আশ্বিন কার্তিক মাসে যখন ফসলটা কাটতো, বিশেষ করে আমন ধান আর কি, তখন তো উঠানে তারা গরু দিয়ে এটা মাড়াই করতো, একটা সুন্দর গন্ধ বেরোতো আর কি, তাই না। তারপরে এই ধানটা তারা গোদাম ঘরে রাখতো। তারপরে যখন তারা বিক্রি করতে যেত আর কি, বিক্রি যখন করতো আর কি, বিক্রি করে টাকা দিয়ে তারা কিন্তু আরো গ্রামের লোকজনকে পিঠা পুলি এগুলো খাইয়েছে। এটা এই এই ধারণা থেকে আমার মনে হয়েছে, যখন আস্তে আস্তে একটু বড় হয়েছি, 8, 9 বা এসএসসি পাস করেছি, তখন আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আমাদের দেশে যেহেতু কৃষি নির্ভর দেশ, আমাদের দেশের কৃষিটাকে যদি আরো বেশি কৃষক বান্ধব এবং আমরা যারা কনজিউম করি ভোক্তা বান্ধব করতে পারতাম, তাহলে মনে হয় যে আর একটা অপশান থেকে গেল আর কি। বাবা মা এবং আমার যে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা এই ধরনের পেশায় সরাসরি সেবামূলক কাজে আমি নিজেকে নিয়োজিত করব, এই ধরনের একটা স্বপ্ন কিন্তু আমার ছিল আর কি। এবং অনেক সময় দেখতাম যে বাজারে যে এই ফল বা সবজি বাজারে কৃষকরা নিয়ে যেয়ে তারা ঠিকমতো দাম পেত না, তাদের মনে একটা কষ্ট সবসময় থাকতো যে এত কষ্ট করে আমরা ফসল তুললাম, আমরা সেই তখন থেকেই কিন্তু কৃষকরা দাম পেত না ঠিক মতো আর কি। তখন আমার কাছে মনে হয়েছে যে এমন কোনো ব্যবস্থা বা এমন কোনো উপায়ের যদি আমি সাহায্য করতে পারতাম আমাদের কৃষকদের আর কি, তাহলে তাদের এই যে কষ্টের অর্জিত ফসল তারা যদি ঠিক দাম পেত, তাহলে মনে হয় যে তারা আর একটু বেশি খুশি হতো। তাদের খুশি মানে কৃষক খুশি মানেই আমরা খুশি, তাই না, আমরা খুশি আর কি। যেমন এই এখন এসে দেখছি যে আমাদের দেশে কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। আমরা অনেক সময় তোমার বাবা কি করেন, আমার বাবা একজন কৃষক, এটা বলতে কিন্তু লজ্জা পাই, মানে কৃষক মানেই গরিব, কিন্তু এই গরিব কিন্তু আমাদের অবস্থার জন্য হয়েছে। আমি যদি একটু উদাহরণ দিই, জাপানে এই উদাহরণের জায়গায় আসবে এবং যে বিষয়টি নিয়ে কথা বলছেন এটা আসলে গুরুত্বপূর্ণ, এবং এই পেশার জায়গাটা থেকে এবং যে মানুষগুলোকে নিয়ে কথা বলছি তারাই আমাদের একটা মূল জায়গায় কাজ করছেন। কৃষকদের নিয়ে আমরা অনেকেই একটা নেতিবাচক ভাবেই উপস্থাপন করি, অথচ কৃষকরাই কিন্তু একটা জাতির মেরুদণ্ডই বলবো, কারণ কৃষক না থাকলে তো আসলে আমরা খেয়ে পরে বাঁচতেও পারবো না। কিন্তু আমরা কৃষকের ছেলে হলে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। তো এই জায়গা থেকে উত্তরণের উপায়টা কি এবং এই বিষয়ে আপনার ব্যাখ্যাটা কি? এই জায়গা থেকে উত্তরণের উপায়টা হচ্ছে, এটা তো একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমাদের এই সংস্থাকে তুলে আনতে হবে। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমাদের বাজার মূল্যটা, আমাদের যে কৃষি পণ্যের যে বাজার মূল্য, সেই বাজার মূল্যটাকে স্থিতিশীল রাখতে হবে কিন্তু। অর্থাৎ বাজার মূল্যটা নির্ধারণ করে দেবে সরকার, এবং এই মূল্যটা কখনোই এই মূল্যর চেয়ে কম হবে না। যেমন ধান উৎপাদন করতে বা আলুর কথাই যদি আমি বলি, আলু উৎপাদন করতে কিন্তু 1 কেজি আলু উৎপাদন করতে প্রায় কিন্তু 20 টাকার মতো খরচ হয়ে যায় কৃষকের নিজের শ্রম ছাড়া, তাই না। তাহলে এখন বাজার মূল্য যদি অ্যাটলিস্ট 30 টাকা করা যেত আর কি, তাহলে কিন্তু কৃষকরা কিন্তু আলু উৎপাদন করে তাদের যে লাভটা হতো সেই লাভ দিয়ে কিন্তু তারা খুশি থাকতো। এখন যে দেশে কৃষক ধনী
সেই দেশে কিন্তু তত শান্তি বিরাজ করে। আমি একটু উদাহরণ দিই, জাপানে আর কি, জাপানের কৃষক মানে তারা প্রাউড ফিল করে যে আমি কৃষক, তাই না? এবং সমাজে সবাই কিন্তু এই কৃষকদের তারা সম্মানিত করে। আমি একটা সুন্দর উদাহরণ আমি দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। ধরেন জাপান তো শীত প্রধান দেশ, বরফে থাকে, ঢাকা থাকে, তো ওরা আমন ধান, আমাদের দেশে যখন আমন ধান হয় তখন এই ধানটা তারা উৎপাদন করতে যায় কৃষকরা। যখন উৎপাদন করতে যাবে তখন ওই নির্দিষ্ট এলাকার সিটি কর্পোরেশনের যে মেয়র থাকে এবং সরকারি উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তারা থাকেন, তারা কিন্তু একদিন খুব সুন্দর তারা অনুষ্ঠান করে এবং ওই এলাকার কৃষকদের তাদের ইনভাইট করে এবং ফ্রন্ট সারিতে কৃষকদের তারা বসিয়ে রাখে এবং তারা ওই দিন তাদের অনেক ধরনের উপহার দেয়। উপহার দিয়ে এই কৃষি কাজ তারা বুঝাতে চেষ্টা করে যে তোমরা বেঁচে আসো জন্যে, তোমরা কাজ করছো জন্যেই আমরা এই গুণগত মান সম্পন্ন খাবার খেয়ে আমরা আমাদের এই লাইফস্টাইল ভালোভাবে অন্তত 100 বছর পর্যন্ত, তাই না? জাপানে তো রোগ নেই আর কি, তারা বেঁচে থাকে। ফলে তাদের ভীষণভাবে সম্মানিত করা হয় আর কি। কৃষকদের যখন সম্মানিত করা হয় তাদের কিন্তু এই কৃষিকাজ না করলেও চলতো, কিন্তু তারা যখন এই সম্মানটা পায় আর কি, তখন কিন্তু তারা আরো উৎসাহিত হয় আর কি। স্যার, আপনার কাজে যদি আমরা আবার একটু ফিরি এবং কাজের জায়গা থেকে আমি পড়াশোনার জায়গায় একটু আপনাকে নিয়ে যেতে চাই। আপনার স্কুল তো নাটোরে কেটেছে। হ্যাঁ, স্কুল হচ্ছে নাটোরে গুরুদাসপুরে, তখন পাইলট উচ্চ বিদ্যালয় ছিল, সেই জায়গা থেকে 1900। কলেজ জীবন? কলেজটা বীর চলন শহীদ শামসুজ্জোহা মহাবিদ্যালয়, এখন দুটোই সরকারি হয়েছে। ওটা কলেজ জীবন পার করার পরে আমি তো ইন্টারভিউ বাংলাদেশের যেমন সিস্টেম আর কি, তাই না, যে মেডিকেলে যেহেতু ইচ্ছা ছিল মেডিকেলে দিয়েছিলাম। মেডিকেলে কিন্তু আমি ওয়েটিং লিস্ট থেকে হয়তো যেতে পারতাম, কিন্তু আমার তখন মনে হয়েছে যে আমি আসলে মেডিকেলে পড়বো না। আচ্ছা। তখন আমি এই যে ইউনিভার্সিটিগুলোতে যেমন জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। তারপরে মনে হলো আমার তো আসল স্বপ্ন হচ্ছে আমি একজন কৃষিতে আমি রাখতে চাই আর কি, ভূমিকা রাখতে চাই। আমার যতটুকু ধারণা, আমি যতটুকু ধারণা পোষণ করছি, কৃষিতে গেলে আমি হয়তো আমার এই সফলভাবে আমি আমার দেশকে কিছুটা সেবা দিতে পারবো, কৃষকদের সাহায্যে লাগবো। আমি ওই জন্য আলটিমেটলি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে আমি ভর্তি হই 1987 সালে আর কি। হ্যাঁ, তারপরে আমি অনার্স পাস করার পরপরই আমি যেহেতু কৃষিতেই থাকতে চাই, আমি প্রথম চাকরি জীবনে ঢুকি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কন্দাল ফসল মানে টিউবার ক্রপ রিসার্চ সেন্টার, সেখানে আলু গবেষক হিসেবে আমার প্রথম চাকরি জীবন শুরু হয়। কিন্তু আলু গবেষণা যখন শুরু করি আর কি, একটি ইন্টারেস্টিং, আমরা অনেকে জানি না, আলুর কিন্তু ফুল হয়, আলু গাছে ফুল হয়। আমি সেটা আমাদের বাংলাদেশে প্রমাণ করে দেখিয়েছি আর কি, যে আলু গাছে ফুল হয়, কিন্তু সেই আলু গাছে ফুল দিয়ে সেখানকার যে ফল হয়, তার ভিতরে যে বীজ হয়, সেই বীজ দিয়ে কিন্তু আমি আলু উৎপাদনের প্রযুক্তিটা, আমার সাথে আরো সায়েন্টিস্ট ছিলেন, কিন্তু এটা কিন্তু আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করে আসছি আর কি। যে যেহেতু আলু উৎপাদন করতে যেয়ে কিন্তু বেশির খরচ, মানে প্রায় 40% খরচ যায় তার বীজ কিনতে কৃষকদের আর কি। আমি এই প্রযুক্তিটা ডেভেলপ করেছি যে আলু থেকে যদি আলু গাছে ফুল ফুটানো যায়, তার ফল হয়, ফল থেকে যদি বীজ হয়, সেই বীজ দিয়ে কিন্তু আমি আলু উৎপাদন করার প্রযুক্তিটা আমি কিন্তু, আমার সাথে আরো বিজ্ঞানী ছিলেন, আমি ঠিক একা না, আমি টিউবার ক্রপ রিসার্চ সেন্টারকে আমি এই সম্মাননাটা দিতে চাই, যে ওইখানে কিন্তু আমরা আরেকটি আলু উৎপাদনের মাধ্যম কিন্তু তৈরি করে এসেছি। তারপরে কত শতাংশ খরচ কমলো? এটা করলে একেবারে মানে 12 থেকে 13% খরচ নেমে আসে, বীজ বাবদ খরচ আর কি। কিন্তু আমাদের দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশে যদিও আলুর বীজ আমরা দিতে পারি না, সরবরাহ করতে সরকারের পক্ষে এবং এনজিওর পক্ষে কিন্তু সক্ষমতা নেই, তবুও কিন্তু এই প্রযুক্তিটা আমরা কিন্তু পারি নাই আর কি দিতে। জানি না কোন অদৃশ্য কারণে, যে এই বীজ দিয়ে করলে হয়তো বিদেশ থেকে যে আলু ইম্পোর্ট করে, এই ইম্পোর্টের সাথে অনেকেই জড়িত থাকে, তাই না? ফলে এইটা যখন করলে কৃষকরা যদি স্বাবলম্বী হয়ে যায়, তাহলে তো এই বাইরের দেশ থেকে বীজ আনা এবং বীজের সাথে সম্পর্কিত কৃষক এই যে ব্যবসায়ীরা যে সিন্ডিকেট তৈরি করে দাম বাড়িয়ে দেয়,
এই অনেকগুলি ফ্যাক্টর এখানে নেগেটিভলি কাজ করেছে, ফলে কিন্তু এই প্রযুক্তিটা এখনো কিন্তু আতুর ঘরেই রয়েছে আর কি, এটা কৃষকের কাছে আমরা নিয়ে যেতে পারি নাই আর কি শেষ পর্যন্ত। তো এই যে স্বাধীনতার এতগুলো বছর পরেও এই যে আমরা বারবার প্রত্যেক সময় একটা সমস্যাই বলি যে সিন্ডিকেটের কথা, এবং মিডল ম্যানরা কিন্তু সব লাভের গোছাটা নিয়ে যাচ্ছে আর কি। তো এই জায়গা থেকে কোনো সরকারি কোনো ধরনের উদ্যোগ কি নেয়নি, কিংবা আপনারা আপনাদের জায়গা থেকে কোনো ধরনের কি উদ্যোগ আপনারা গ্রহণ করেন? যেমন গতবার আমরা সবাই জানি যে আলু কিন্তু এরকম অক্টোবর মাসের দিকে এসে 150 টাকা কেজি হয়ে গেছিল, তাই না? জাস্ট সিন্ডিকেট করে যারা ব্যবসায়ী তারা কোল্ড স্টোরেজে আলু রেখেছে, তখন এই টাকা কিন্তু কৃষকের কাছে কিন্তু আলু ছিল না, ফলে এই যে 150 টাকা কেজি আলুটা কিন্তু সম্পূর্ণ মিডলম্যানরা কিন্তু নিয়েছে। সেখানে সরকারও কিন্তু সরকার চেষ্টা করেছে আলুর দাম সহনীয় পর্যায়ে রাখা, মেবি ওই সময় 30-40 টাকা কেজি রাখা, কিন্তু কোনোভাবেই পারেনি। ফলে আমি বিজ্ঞানী হিসেবে যখন আমার কাছে বলা হলো যে কোনো অল্টারনেটিভ ওয়ে আছে কিনা, যে কাউরিও ডিস্টার্ব না করে কৃষকদের কিভাবে লাভবান করা যায় আর কি, সেইভাবে আমি তখন চিন্তা করলাম, যেহেতু আমি আলু নিয়েই আলু বিশেষজ্ঞ আর কি, মানে আলু কর্মী আর কি, বিশেষজ্ঞ না, তখন আমি ভাবলাম যে আমাদের দেশের নর্থ বেঙ্গল পঞ্চগড় এলাকায় যখন শীত আসে, শীত কিন্তু আর্লি চলে আসে আর কি, তাই না? ফলে সেপ্টেম্বর মাসের শেষের দিকে যদি তারা আলু প্রথম চাষ করে, এবং এই আলুর গ্রোয়িং সিজন হচ্ছে 90 দিনে শেষ হয়, কিন্তু এই প্রথম তারা সেপ্টেম্বর মাসের শেষে একটু উঁচু জমিতে আলু তারা লাগাবে, সে আলু তারা 55 দিনে হারভেস্ট করবে, ফলে কিন্তু অক্টোবর মাসেই কিন্তু আলু বাজারে চলে আসছে। ফলে গতবার কৃষকরা কিন্তু এই আলু করে তারা বলল যে আমরা প্রায় 180 টাকা কেজি দরে কিন্তু তারা বিক্রি করেছে। আমি যখন পরে গেলাম, তারা কৃষকরা ভীষণ খুশি, আমাকে পেয়ে তো ভীষণ খুশি, স্যার আপনি এমন প্রযুক্তি দিয়েছেন, আমরা তো আলু এরকম অক্টোবর মাসে বাজারে নিয়ে আসছি, এবং তারা ভীষণ খুশি। এবং আলু হারভেস্ট করার পরে আবার তারা ওখানে আলু লাগিয়ে দিল। এই আলুটা তারা হচ্ছে যে এই শিল্প ক্ষেত্রে বা 1 বছর কোল্ড স্টোরেজে রেখে সারা বছর খাবে, কিন্তু প্রথম আলুটা কিন্তু 15 দিনের মধ্যেই খেয়ে ফেলতে হবে। আমাদের দেখেন না যে আমাদের ছোট আলু, নতুন আলু যখন উঠে তখন কিন্তু আমরা ঢাকার লোকজন কিন্তু আমরা 70, 80, 100 টাকা কেজি করে কিনে খাই। আমি কিন্তু এই প্রযুক্তিটা ওই নর্থ বেঙ্গল, সেটা সম্ভব শুধুমাত্র পঞ্চগড়, ঠাকুরগাঁও এই এলাকায়। আমি কাঁচা বাজারে দেখছিলাম যে বগুড়ার কিছু আলু রয়েছে আর কি, কিন্তু বেশি দাম কিন্তু, তাই না? অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু আলু এইভাবে চাষাবাদ করলে কিন্তু সম্ভব আর কি, এবং ওই এলাকার লোকজন কিন্তু এখন করছে, ফলে এই বছর কিন্তু আলুর দামটা বাড়েনি। এখন যেটা দুঃখজনক হলেও সত্যি যে এমন অবস্থায় পড়ে গেছে যে আলু চাষিরা আলু বিপাকে পড়ে গেছে উৎপাদন করে, কারণ হিউজ উৎপাদন হয়েছে বাংলাদেশে 1,30,00,000 টনের, 20 থেকে 30 লক্ষ টনের মতো আলু উৎপাদন হয়েছে, কিন্তু আমরা আলু টেবিল পটেটো হিসাবে বা প্রসেসিং ইন্ডাস্ট্রি সব মিলে কিন্তু 70 থেকে 75 লক্ষ টন আমরা ব্যবহার করতে পারি, বাকি কিন্তু 30 লক্ষ টন সারপ্লাস থাকে। ওই সারপ্লাসটা থেকে উত্তরণের উপায়টা কি? এই সারপ্লাস থেকে উত্তরণের উপায় সেটা হচ্ছে যে আমাদের দেশে আলু কিন্তু একটা ডাইভার্সিফাইড ক্রপ, এটা বহুভাবে ব্যবহার করা যায়, তাই না? আলু যেমন আমরা টেবিল পটেটো হিসেবে খাই, তারপরে এটা যেমন আমরা যে স্ন্যাক্স হিসেবে খাই, চিপস হিসেবে খাই, ফ্রেঞ্চ ফ্রাই খাই, তাই না? এছাড়া আলুর শিল্প, এই শিল্প দিকে হচ্ছে আলু একটা শিল্প ফসল, এখান থেকে কিন্তু স্টার্চ উৎপাদিত হয়। যে স্টার্চটা আমাদের দেশের গার্মেন্টস ফ্যাক্টরি এবং আমাদের দেশে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওষুধের কোম্পানি যেগুলো রয়েছে, সেই কোম্পানি কিন্তু হিউজ পরিমাণে স্টার্চ ব্যবহার করে। যেমন আমাদের বাংলাদেশের প্রায় 4 থেকে 5 লক্ষ টন স্টার্চ কিন্তু বাইরের থেকে ইম্পোর্ট করে, এবং এই আলু কিন্তু প্রতি কেজি স্টার্চ প্রায় তাদের কিন্তু 400 থেকে 450 টাকা কেজি পড়ে যায়। এখন আমাদের দেশে এই অতিরিক্ত আলু যেটা রয়েছে আর কি, তাই না? আমরা যদি এই আলুর পকেট যেমন মুন্সিগঞ্জ, তারপরে ঠাকুরগাঁ, তারপরে রংপুর, বগুড়া, দিনাজপুর, এই এলাকায় যদি আমরা ছোট ছোট প্রসেসিং প্লান্ট তৈরি করতে পারতাম এই যে স্টার্চের জন্য, তাহলে কিন্তু এই যে দামটা পড়ে গেল আর কি, এই দাম কিন্তু কখনোই পড়তো না আর কি। ওই কৃষক কিন্তু ওই যখন আমি একটা হিসাব দিই যে 1 কেজি আলু যদি 20 টাকা করে এখন বিক্রি হয়, 8 থেকে 9 কেজি আলু লাগে 1 কেজি স্টার্চ উৎপাদন করতে। তো 8 থেকে 9 কেজি আলুর দাম হলো 160 থেকে 170 টাকা, কিন্তু 1 কেজি স্টার্চ কিন্তু বিক্রি করবে 400 টাকা আর কি, তাই না? তাহলে কিন্তু কৃষকরা অ্যাটলিস্ট 40-50 টাকা কেজি দরে কিন্তু তারা বিক্রি করে পারতো। এবং আমাদের দেশের যে ওষুধ
মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু বাইরের উপরে যে নির্ভরশীলতা, এই 4 লক্ষ টন যে স্টার্চ তারা প্রতি বছর ইম্পোর্ট করছে। গার্মেন্টস ফ্যাক্টরি এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তো বললাম না যে 4 থেকে 5 লক্ষ টন স্টার্চ তারা প্রত্যেক বছর ইম্পোর্ট করে। তাহলে এরকম একটা যদি চ্যানেল আমরা তৈরি করতে পারতাম, তাই না, তাহলে কিন্তু আমাদের দেশের এই যে পরনির্ভরশীলতা মানে এবং এই যে ফরেন এক্সচেঞ্জ কিন্তু আমরা কম খরচ করে কিন্তু আমাদের দেশের প্রোডাক্ট দিয়েই দেশীয় ঔষধ শিল্প এবং গার্মেন্ট শিল্পে কিন্তু ব্যবহার চ্যানেলগুলো তৈরি করতে পারছি না। এই চ্যানেলগুলো তৈরি আমাদের উদ্যোগের অভাব রয়েছে আর কি, সরকারি পর্যায়ে উদ্যোগের অভাব। আমি একটা আশার আলো বলতে চাই, বর্তমান সরকার 2050 2050 আউটলুক এগ্রিকালচার নামে একটি প্রকল্প তারা বাস্তবায়ন করছে, যেটা সেটা কৃষি মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ যে এজেন্সিগুলো রয়েছে, যেমন বাংলাদেশ ধান গবেষণা, কৃষি গবেষণা, গম গবেষণা, তারা এবং আমাদের ফাওয়ের টেকনিক্যাল সাপোর্ট, ফাওয়ের যে বিশেষজ্ঞ কমিটি রয়েছে, তারা মিলে তারা এই যৌথভাবে আমরা কিন্তু আউটলুক 2050 বাস্তবায়নের কথা ভাবছি। এবং 2050 সালে আমাদের কৃষি কেমন হবে, তাই না, কেমন হবে আমরা আগে ভেবে নিই যে কেমন হবে। সেই কৃষিটা হবে কৃষক বান্ধব, অর্থাৎ কৃষি তার কৃষি পণ্য, কৃষক তার কৃষি পণ্য উৎপাদন করবে এবং সেই উৎপাদনের ক্ষেত্রে তারা কিন্তু একদম সেফ ফুড উৎপাদন করবে, তাই না, সেটার ভিতরে বিষাক্ত কোনো থাকবে না। সেটা আমরা তাহলে এটা হবে ভোক্তা বান্ধব। আমরা যারা কিনবো, আমরা কিন্তু এখন বাজার থেকে বেগুন শসা কিনে কিন্তু আমরা খেতে, কাঁচা খেতে কিন্তু আমরা ভয় পাই, কারণ এটা হবেই, তাই না, প্রতিদিন তার ইনসেকটিসাইড পেস্টিসাইড দিচ্ছে। তাহলে কৃষক বান্ধব এট দি সেম টাইম কিন্তু এটা ভোক্তা বান্ধব। এবং আমরা যে কন্টিনিউয়াস চাষাবাদ করার ফলে মাটির তো আমরা খাবার দিচ্ছি না, আমরা মাটি থেকে নিয়েই দিচ্ছি, ফলে মাটির কিন্তু উৎপাদনশীলতা কমে যাচ্ছে। তাহলে আমরা এমন প্রযুক্তি, এমন টেকনোলজি আমরা দিতে চাচ্ছি কৃষকের, তাহলে ওই মাটির স্বাস্থ্যটাও ঠিক থাকবে আর কি, তাই না। এর সাথে আমরা বলছি যে কোন কোন ক্ষেত্রে আমাদের সারপ্লাস প্রোডাকশন হচ্ছে, তাই আমরা জানি যে আলু উৎপাদনে বিশ্বে আমরা 7ম স্থান, তাই না, ধান উৎপাদনে 4র্থ স্থান, এবং আরো অনেক আমরা কিন্তু বাই দিস টাইম কৃষিতে অনেক ডেভেলপ করেছি, কিন্তু জাস্ট কিছু পরিকল্পনা, কিছু নীতির জন্য কিন্তু আমরা এখনো সেইভাবে আমাদের কৃষকদের কিন্তু উপকার করতে পারছি না। এবং এট দি সেম টাইম আমরা কিন্তু ভোক্তা যারা, তারা কিন্তু খেয়ে এই সমস্ত বিষাক্ত দ্রব্য, ফরমালিন, ইনসেকটিসাইড স্প্রে করে ওই সমস্ত খাবার খেয়ে কিন্তু আমাদের এই ক্যান্সার, খুব দুরারোগ্য ব্যাধিতে আমরা বেশি ভুগছি আর কি, তাই না। তাহলে আমরা 2050 এমন একটা কৃষি দেখতে চাই যে কৃষি হবে কৃষক বান্ধব, ভোক্তা বান্ধব এবং উদ্যোক্তা যারা রয়েছে, আমি যে বললাম যে প্রসেসিং ইন্ডাস্ট্রি ডেভেলপ করলে কিন্তু সেখান থেকে কিন্তু একটা বিশাল ইনকাম হবে, এবং আমাদের মেডিসিন, ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং গার্মেন্টস কোম্পানি সবাই যাতে উপকৃত হয়, এরকম একটা বান্ধব, কৃষি বান্ধব একটা পরিকল্পনা, মহাপরিকল্পনা কিন্তু আমরা করতে যাচ্ছি। কৃষি মন্ত্রণালয় আমাদের ব্যাপকভাবে আমরা যেভাবে ভাবছি, আমরা কৃষি মন্ত্রণালয়কে বলছি, তারা সেইভাবেই কিন্তু আমাদের সাহায্য করছে। আমাদের বাংলাদেশে যে হটস্পট বলে আর কি, তাই না, আমাদের কিন্তু প্রকৃতি, কিন্তু আমরা যেহেতু প্রকৃতির উপর নির্বিচারে আমরা অন্যায় করে যাচ্ছি, প্রকৃতিও কিন্তু আমাদের উপরে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে, তাই না। আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, ফসল উৎপাদন আমরা করতে পারছি না ঠিক মতো, তাই না। তাহলে আমাদের কেমন কৃষি হওয়ার দরকার 2050 সালে, সেই ধরনের একটি মহাপরিকল্পনা কিন্তু আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আমরা সরকারকে বলবো যে এই সমস্ত জায়গায় সরকার ইনভেস্ট করবে, এই সমস্ত জায়গায় নজরদারি করবে, তাহলে কৃষক থেকে শুরু করে একদম স্টেক হোল্ডার থেকে শুরু করে এই চ্যানেলের সাথে যারা জড়িত আর কি, সবাই আমরা উপকৃত হই। ফলে আমরা একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা হয়তো গড়তে পারবো। সেই পরিকল্পনা কিন্তু আমাদের এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের টেকনিক্যাল সাপোর্টে আর কি, বিশেষজ্ঞরা এবং ডিএইর সাথে, ডিএই এবং কৃষি মন্ত্রণালয় এবং এট দি সেম টাইম বাণিজ্য মন্ত্রণালয়, সব কিন্তু কম্বাইন্ডলি কিন্তু আমরা এখন কাজ করে যাচ্ছি। কারণ আমরা বাংলাদেশের 6টা হটস্পট রয়েছে, যে জায়গায় ফসল উৎপাদন কিন্তু বিভিন্নভাবে, প্রকৃতিগতভাবে কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে, তাই না। আমাদের দেশে এই ড্রাউট টলারেন্ট, মানে এই নর্থ বেঙ্গলে বারিন্দা এলাকায় যেমন বৃষ্টিপাত কম হচ্ছে, পানির লেভেল নিচে নেমে যাচ্ছে, ফসল উৎপাদন বিঘ্নিত হচ্ছে, তাই না। এবং এট দি সেম টাইম আমাদের দক্ষিণাঞ্চলে কিন্তু লবণাক্ততার পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই না। তাহলে আমরা এমন ফসল উৎপাদন করছি, এমন ফসলের জাত উৎপাদন তৈরি করার কথা বলছি যে টলারেন্ট ভ্যারাইটি, ড্রট টলারেন্ট, মানে নির্দিষ্ট মাত্রায় থাকলেও, মানে শুষ্ক জমি থাকলেও সেই ফসল সার্ভাইভ করতে পারবে, এবং নির্দিষ্ট পরিমাণ লবণাক্ততা থাকলে, আমাদের দেশে কিন্তু লবণাক্ততার পরিমাণও বেড়ে যাচ্ছে, এরিয়াটা কিন্তু বেড়ে যাচ্ছে,
তাই না, সল্ট এরিয়া, প্রোন এরিয়া আর কি। এমন কৃষি আমরা দিতে চাচ্ছি গবেষণার সহায়তায় এবং উত্তম কৃষি চর্চা আর কি, তাই না। আমরা কৃষকদের কিন্তু শেখাচ্ছি যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, তুমি এমন ভাবে ফসল উৎপাদন করবে যে ফসল গুণগত মানসম্পন্ন ফসল হবে, সেই ফসল খেয়ে আমাদের যে উপকার হওয়ার কথা, যে জন্য আমরা খাই আর কি, তাই না। আমরা শাকসবজি ফলমূল খাই, আমাদের শরীরে যেন ক্ষতিকারক প্রভাব না আসে। একেবারেই তাই। এবং আরো বুঝতে চাই, আরো কিছু জানবার আমাদের ইচ্ছে আছে। যেহেতু আপনি বলছিলেন যে 2050 সালে কিরকম কৃষি ক্ষেত্র হওয়া উচিত, কৃষকদের অবস্থা কেমন হওয়া উচিত, কৃষক বান্ধব একটা পরিস্থিতি তো আমরা অবশ্যই আশা করছি। তবে হয় না যে 2050 আসতে তো আরো কত 24 বছর রয়েছে আর কি। তো এই সময় কৃষকদের যেটা আমরা শুনি অনেক সময় যে রাসায়নিক সার কিংবা অনেক কিছুর ব্যাপারে ওগুলো ব্যবহার না করেও যে ভিন্নভাবে অপশনাল অনেক কিছু আছে সেগুলো তারা বিলিভ করতে চায় না। আসলে তারা মনে করে যে এগুলো দিলেই আসলে মনে হয় উৎপাদনটা ভালো হবে আর কি। তো এই বিশ্বাসযোগ্যতাটা অর্জন করাটার জন্য আসলে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? আমরা এই বিশেষ করে আমাদের যে কৃষিটা কৃষকরা কিন্তু খুব একটা পরামর্শ নিতে চায় না আর কি। হ্যাঁ, আমরা গবেষণা করে যে ফলাফলটা পাই সহজে কিন্তু কৃষকরা এটা নিতে চায় না, কারণ তারা যেভাবে বেড়ে উঠেছে, যেভাবে শুনেছি। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি যে মুন্সিগঞ্জে আলু, আমরা জানি যে বাংলাদেশের পকেট হচ্ছে আলু উৎপাদনের পকেট মুন্সিগঞ্জ, 30% পটেটোই কিন্তু মুন্সিগঞ্জে উৎপাদন হয়। মুন্সিগঞ্জের কৃষকরা কিন্তু জমিতে আমরা যদি লাগানোর সময় যাই দেখবেন যে একেবারে সার দিয়ে জমিটা সাদা করে ফেলেছে আর কি, তারপরে তারা কিন্তু আলু উৎপাদন করছে, তাই না। তো এই জায়গাটায় কি সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যখন প্রচুর পরিমাণে সার দিচ্ছি, যেমন ইউরিয়া সারের কথাই আমরা বলি, এটা যেমন একটা গাছের নাইট্রোজেন একটা প্রধান খাদ্য, তাই না, গাছের জন্য লাগে, কিন্তু অতিরিক্ত যদি আমরা দিয়ে দিই তাহলে কি পরিমাণ ক্ষতি হয় আমি এই দিকটা একটু আলোচনা করছি। যেমন প্রথম হচ্ছে যে কৃষকের তো আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, যতটুকু দেওয়ার কথা তার চেয়ে সে বেশি দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে এই ইউরিয়া সার যদি আমরা জমিতে দিই, গাছ কিন্তু 100 কেজি ইউরিয়ার ভিতরে কিন্তু 18 থেকে 20 কেজি নাইট্রোজেন গাছ কিন্তু নেয়, অর্থাৎ প্রায় 60% কিন্তু লস হয়ে যায়। লস হয়ে কই যাচ্ছে, এই সারটা কোথায় যাচ্ছে আমরা দেখেন, চিন্তা করে দেখি। যদি মাটিটা শুকনা হয় তাহলে কিন্তু এই ইউরিয়া সার থেকে নাইট্রাস অক্সাইড একটা গ্যাস উৎপাদন হচ্ছে, যে গ্যাসটা কিন্তু গ্রিন হাউস যে গ্যাস, সেই গ্যাসের একটা অন্যতম গ্যাস হচ্ছে গ্রিন হাউস গ্যাস, তা গ্লোবাল ওয়ার্মিং এর সাথে জড়িত, আমাদের যে বেড়ে যাচ্ছে। তাহলে নাইট্রাস অক্সাইড গ্যাস বাতাসের কনসেন্ট্রেট বাতাসে যখন যাচ্ছে তখন কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হয়ে যাচ্ছে, মানে পরোক্ষভাবে হচ্ছে। তারপর আমরা যদি ধানের জমিতে নিই, আরেকটা ক্রপ বলি, ধান তো জলমগ্ন অবস্থায় চাষ করা হয়, ওই জমিতে যখন দিই ইউরিয়ার এই লসটা কিভাবে হচ্ছে, সে তখন অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করছে, তাই না। তাহলে অ্যামোনিয়া গ্যাসও কিন্তু এটা ইটসেলফে কিন্তু এটা গ্রিন হাউস গ্যাস আর কি। তাহলে কৃষক বেশি সার দেওয়ার ফলে কি হচ্ছে, ফলন হয়তো আলুর ফলন হয়তো 30 টনের জায়গায় 32 টন তারা পাচ্ছে, 2 টন বেশি পাচ্ছে, কিন্তু যে আলু হচ্ছে সে আলু কিন্তু মানে তার কোয়ালিটি কিন্তু মেইনটেইন করতে পারছে। পাশাপাশি শোনাচ্ছে যে মৃত্যু ঝুঁকিও বাড়ছে, মৃত্যু ঝুঁকি বাড়ছে। আমি বলছি দেখেন কিভাবে মৃত্যু ঝুঁকি বাড়ছে। এই যে আলু উৎপাদন করলো, যে আলুর ভিতরে প্রচুর পরিমাণে ইউরিয়া সার দেওয়ার ফলে কৃষক হয়তো 2 টন পার হেক্টরে ফলন বেশি পেয়েছে, কিন্তু যে আলুটা হলো সে আলুর ভিতরে কিন্তু 80%-এর বেশি পানি থাকে আর কি। এবং 80%-এর বেশি যখনই পানি থাকে তখন কিন্তু তার ভিতরে শুষ্ক দ্রব্য বলি ড্রাই ম্যাটারের পরিমাণ কিন্তু 20%-এর কমে চলে আসে। যখনই 20%-এর কমে চলে আসে তখন এই আলুর ভিতরে কিন্তু টক্সিক কিছু এলিমেন্ট তৈরি শুরু করে আর কি। যেমন আলুর ভিতরে রিডিউসিং সুগার তৈরি হয়, যখনই ড্রাই ম্যাটার কমে যাচ্ছে রিডিউসিং সুগার 0.5%-এর উপরে চলে যাচ্ছে। যখনই উপরে চলে যাচ্ছে এই আলু যখন আমি বললাম না যে আমাদের দেশে আলু প্রায় 30 লক্ষ টন সারপ্লাস, আমরা যখন আলু যখন এক্সপোর্ট করতে যাচ্ছি তারা যখন এটা পরীক্ষা করে দেখছে যে আলুর ভিতরে ড্রাই ম্যাটার শুষ্ক দ্রব্য 20%-এর কম আছে, তখন তারা কিন্তু পরের বার বলছে যে আমরা তোমাদের আলু নেব না। কারণ এই আলু খেলে যখনই রিডিউসিং সুগার বেড়ে যায় তখনই কিন্তু ওই আলুর ভিতরে অ্যাসপারাজিন নামে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে শুরু করে। যখন অ্যাসপারাজিন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় তখন এই আলু যখন আমরা ফ্রাই করি, যেমন আমরা চিপস করি বা ওই ফ্রেঞ্চ ফ্রাই করি, অর্থাৎ
অতিরিক্ত তাপমাত্রা প্রায় 250°C টেম্পারেচারে ওইটা করি। ফলে ওইটা দেখবেন আমাদের এটা পরীক্ষিত প্রমাণ। আপনারা যখন কোনো কোনো চিপসের ভিতরে মাঝখানে একটু পিঙ্কিশ হয়ে গেছে, একটু কালো কালো হয়ে গেছে, তার মানে কি সেইখানে অ্যাক্রিলামাইড নামে একটা টক্সিক সাবস্টেন্স তৈরি হয়েছে, যে 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 টক্সিক সাবস্টেন্সটা টু সাম এক্সটেন্ট ক্যান্সার রোগকে কিন্তু প্রভাবিত করছে। ফলে এই আলু আমরা খাচ্ছি, খেয়ে হচ্ছে কি দেখেন না, আমরা তো আর আমরা তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো আমরা তো এত অ্যালকোহল ইনটেক করি না, আমাদের ধর্মীয় ভাবে নিষেধ রয়েছে, তাহলে আমাদের এত রোগ হবে কেন? তাই না? এই যে এই বিষাক্ত দ্রব্য খাওয়ার ফলে আমাদের শুধু খাচ্ছি না, আমরা এখন আমাদের এই প্রজন্মের দেখা যায় বেশিরভাগ সময় এই ফ্রাইজ বা ভাজা জিনিসগুলোই ভাজা জিনিস আমরা পছন্দ করছি। কিন্তু ওটা খেয়াল করবেন যে যে আলুর ভিতরে এইরকম একটু কালো কালো হয়ে গেছে। আমার পিএইচডি স্টুডেন্ট ছিল, তা আমি প্রথমে বাংলাদেশে স্টাডি করে যে চিপস কোম্পানিগুলো রয়েছে তাদের আলু আমি নিয়েছি আর কি, নিয়ে যে সব আলু না, কোনো কোনো আলুর চিপসে এই কালো কালো হয়েছে, সেটা আমি গবেষণা করে দেখেছি যে ওইখানে টু সাম এক্সটেন্ট অ্যাক্রিলামাইড টক্সিক সাবস্টেন্স গঠন হয়েছে আর কি, তাই না? তো আমি জানি, আমি তখন লিটারেচার দেখলাম যে টক্সিক সাবস্টেন্স এটা শরীরে একটু বেশি পরিমাণে ইনটেক হয়ে গেলে কিন্তু আমাদের ক্যান্সার হয়ে যাচ্ছে আর কি, তাই না? ফলে আমরা কিন্তু নানান রোগে কিন্তু আমরা ভুগছি আর কি। কিন্তু আমার গবেষণায় এখন আমি যেটা করছি যে কৃষকদের আমি বোঝাচ্ছি, জন্য চেষ্টা করছি, বা আমার এমএস পিএইচডি স্টুডেন্ট নিয়ে আমি গবেষণা যেটা করে দেখেছি যে কম পরিমাণে সার ব্যবহার করে, এখন একটা গাছে যদি 300 কেজি ইউরিয়া লাগে, আমি হয়তো ইউরিয়া সারটা কমিয়ে 200 কেজি দিয়ে এই 100 কেজি তা তো দরকার, তাই না? আমি একটা গাছে 300 কেজি দরকার, এই 200 কেজি আমরা কেমিক্যাল দিচ্ছি, আর 100 কেজি যে নাইট্রোজেন লাগবে, এই 100 কেজি নাইট্রোজেন আমি অর্গানিক ম্যানিউর আর কি, বিভিন্ন ধরনের আমাদের দেশে অর্গানিক ম্যানিউর, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, তাই না? এবং আমাদের দেশে আরেকটা রিসেন্টলি শুরু হয়েছে বায়োচার। বায়োচার মানে কি, আমরা যেমন কয়লা বলি, তাই না? এই যে গাছের অবশিষ্ট অংশ আমরা যখন মাটির চুলাতে রান্না করে তখন কয়লা তৈরি হয় না, সেই কয়লাটা অক্সিজেনের অনুপস্থিতিতে যদি তৈরি করতে পারি তাহলে ওইটাকে বলে বায়োচার। এই বায়োচার এমন একটা ভালো জৈব সার, সে করে কি, মাটিতে যখন আমরা দেই তখন সে বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইড আছে, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড, সেই অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড সে কিন্তু নিজের শরীরের ভিতরে, মানে নিজের শরীরের ভিতরে আত্মীকরণ করে নিচ্ছে, এটাকে বলে সিকুস্ট্রেশন। ফলে মাটিতে দিচ্ছি, মাটির গুণগত মান ভালো হচ্ছে, এবং এট দি সেম টাইম সে কিন্তু এই বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে নিচ্ছে। ফলে আমাদের পরিবেশটা কিন্তু রক্ষা করার চেষ্টা করছি। আমরা তো কৃষি কাজ করছি, কৃষকরা কিন্তু পরোক্ষভাবে এই আমাদের পরিবেশটাকে কিন্তু দূষিত করে দিচ্ছি, তাই না? এটা তো করার কিছুই নেই, কারণ আমাদের তো খাদ্য উৎপাদন করতে হবে। কিন্তু এইগুলো মিনিমাইজ করার জন্য যে টেকনোলজিগুলো, সেই টেকনোলজি নিয়ে আমি কাজ করছি। যেমন আমি এখন কৃষকদের বলছি যে তুমি মাটিতে 1 টন পার হেক্টরে দাও, বায়োচার দিয়ে নাও, নিয়ে হয়তো 20-30 বছর তাকে আর দিতে হবে না। কিন্তু এটা বোঝানোর জন্য না, এটা বোঝানোর জন্য আরো ব্যাপক পরিসরে এটা কাজ করতে হবে আর কি, তাই না? আমি বিজ্ঞানী যেহেতু কাজ করি, আমি হয়তো ফলটা তাদের দিচ্ছি, কিন্তু এইটা সারা দেশে, যেমন আমাদের বাংলাদেশে যদি 1 টন করে সবাই কৃষি মন্ত্রণালয় বলে দেয় যে 1 টন করে বায়োচার দিয়ে আগামী 30 বছর কিন্তু দিতে হবে না আর কি, এবং এই কেমিক্যাল ফার্টিলাইজার একটু কম দিয়ে বাকি যে খাবার সেটা অর্গানিক ম্যানিউর। এটা কি বাধ্যতামূলক করা যায়? এটা বাধ্যতামূলক যদি করা যায়, হ্যাঁ, আমরা চেষ্টা করছি কৃষি মন্ত্রণালয়কে বলতে যে এটা যদি একটু বাধ্যতামূলক করা যায়, তাহলে কিন্তু আমরা যে 2050 আউটলুক চাচ্ছি, সেই জায়গায় কিন্তু একটা ভালো ইফেক্ট আমরা পাবো আর কি, তাই না? ভালো ইফেক্ট পাবো, আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো। এবং রিসেন্টলি আমি গবেষণা করছি ন্যানো দিয়ে আর কি। আপনারা জানেন ন্যানো টেকনোলজি কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তাই না? আমাদের হিউম্যান রোগ আইডেন্টিফাই করার জন্য, তাই না? ন্যানো টেকনোলজি আমরা কৃষি ক্ষেত্রে ন্যানো সার আমরা ব্যবহার করছি। অর্থাৎ ইউরিয়া সার, সরাসরি ইউরিয়ার দানা 50 কেজি ইউরিয়া সার না দিয়ে আমরা 500 ml ন্যানো ইউরিয়া জমিতে দিচ্ছি। হ্যাঁ, 500 ml ন্যানো ইউরিয়ার দাম আমাদের দেশে যেহেতু গবেষণা পর্যায়ে রয়েছে, কোন প্রতিষ্ঠান এখনো এগিয়ে আসেনি ন্যানো ফার্টিলাইজার তৈরি করতে, তাই না? আমরা আমেরিকা, জাপান এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমরা নিয়ে আসছি গবেষণার জন্য ন্যানো ফার্টিলাইজার, ন্যানো জিঙ্ক, ন্যানো ইউরিয়া, ন্যানো টিএসপি। এগুলো তো হয়েছে কি, ওই কনভেনশনাল যে ফার্টিলাইজার, ইউরিয়া দিতে হবে গাছকে, কিন্তু অর্ধেক দিতে হবে, বাকি অর্ধেক আমি গাছের পাতায় স্প্রে করে দেবো। এতে যেমন সাশ্রয়ী, যেমন আমরা জানি যে 27,000
কোটি টাকার মতো কিন্তু প্রতি বছর অ্যারাউন্ড 30,000 কোটি টাকার সার কিন্তু আমরা ইম্পোর্ট করি আর কি, তাই না? আচ্ছা। তাহলে আমরা যদি এই ন্যানো টেকনোলজি ব্যবহার করে, ন্যানো ফার্টিলাইজার ব্যবহার করে যদি 30% কাট করতে পারি, ইউরিয়া করতে পারি, আর এখানে তো 10% খরচ হবে, জি। তাহলে কিন্তু কৃষকের উৎপাদন খরচটাও কিন্তু কমে গেল। এই যে আমরা বলছি না যে আলু উৎপাদন করতে আগে খরচ হতো 20 টাকা, 10 টাকা, এখন হচ্ছে 20 টাকা। তাহলে ওই জায়গাটা যদি আমি কৃষককে সাহায্য করতে পারি যে তুমি ন্যানো টেকনোলজি ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার উৎপাদন খরচ 10 টাকা নেমে আসবে। ফলে যদি সিন্ডিকেটও করে তারা, সিন্ডিকেট করেও তারা খুব একটা বেশি, তোমার লাভটা কিন্তু তুমি পেয়ে যাবে আর কি। তো এই গবেষণার ফলগুলো আমার এমএস পিএইচডি স্টুডেন্ট দিয়ে আমি এই গবেষণাগুলো করছি, এবং যদি এই গবেষণাগুলো খুবই অথেন্টিক, এই জন্য আমি ভালো জার্নালে আর কি, ইম্প্যাক্ট ফ্যাক্টর আমরা গবেষকরা বলি যে যে কোনো জার্নালে দিলেই হবে না, সেই জার্নালটা স্বীকৃতি হতে হবে, অর্থাৎ ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল হতে হবে আর কি। সেই সমস্ত জার্নালে পাবলিশ করছি। স্যার, আপনার সাথে কথা বলছি, বারবার আমার আপনার আইডিটার দিকে চোখ যাচ্ছে। আচ্ছা আচ্ছা। জাতিসংঘে আপনি যুক্ত আছেন কত সাল থেকে? আমি খুবই সম্প্রতি আর কি, এই বছরই আমি জাতিসংঘের এই আউটলুক 2050 সাথে কাজ করার জন্য আমি সম্প্রতি এখন লিয়েনে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার বাংলাদেশ পার্টে ন্যাশনাল অ্যাগ্রোনমি স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। এটা বোধহয় 15 অক্টোবর থেকে আপনারা? হ্যাঁ, 15 অক্টোবর থেকে আমার এই এলাকার মানে এই জাতিসংঘের সাথে কাজ করা একটা বিশাল অভিজ্ঞতা। হ্যাঁ, এটা মানে এখানে এসে আমি বলছি যে আমার আরো কত কিছু, তাই না, আমি যতটুকু না জানি তার চেয়ে আরো বেশি শিখছি, শিখে আমি সত্যি একদম কৃষকের কাছে চলে যেতে পারছি, একদম মাঠ পর্যায়ে। আমরা কিন্তু আমরা সারা বাংলাদেশে ওয়ার্কশপ করছি, কৃষকদের ডাকছি, তারপরে আমরা যারা ইন্ডাস্ট্রি করে তাদের ডাকছি, যারা লোন দেয় বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংকগুলো রয়েছে অধিভুক্ত, তাদের আমরা ডাকছি। কিভাবে আসলে আলটিমেট উদ্দেশ্য আমরা কিভাবে কৃষককে লাভবান করব, এবং কৃষককে এমনভাবে বলছি যে তুমি যে প্রোডাক্টটা তৈরি করবা সেই প্রোডাক্টটা আমাদের মতো করে তৈরি করবা, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস মাধ্যমে তৈরি করবা, তাহলে যে খাদ্যটা হবে নিরাপদ খাদ্য। আমাদের যখন সারপ্লাস হবে, আমরা যখন এক্সপোর্ট করতে যাব, তখন কিন্তু তারা এই নিরাপদ খাদ্য ছাড়া আমাদের এই যে সারপ্লাস 30 লক্ষ টন আলু কিন্তু তারা নেবে না, যতক্ষণ পর্যন্ত না আমি এই রিডিউসিং সুগারের পরিমাণ কমাতে না পারছি। ফলে আমরা কৃষককে এমন টেকনোলজি দিচ্ছি, এমন টেকনোলজি তারা গ্রহণ করতে একটু সময় লাগবে, সময় লাগবে, তো এমন টেকনোলজি দিচ্ছি তারা যে প্রোডাক্ট তৈরি করবে, গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট তৈরি করবে, এবং সারপ্লাসটা আমরা বাইরের দেশে, যেমন জাপান বসে আছে, তাই না, আমাদের জাপান থাইল্যান্ড থেকে নিচ্ছে, ছোট্ট একটা দেশ থেকে নিচ্ছে, অথচ আমাদের দেশে প্রচুর আলু, প্রচুর আনারস, প্রচুর কাঁঠাল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা প্রসেসিং ইন্ডাস্ট্রির মাধ্যমে প্রসেসিং প্রোডাক্ট তৈরি করে কিন্তু আমরা তাদের দেশে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি। তাহলে কিন্তু কৃষকদের আমাদের আলটিমেট উদ্দেশ্য যে কৃষক যদি আর্থিকভাবে সচ্ছল হয়ে যায়, তাহলে দেশও সচ্ছল হয়ে যাবে। এক্স্যাক্টলি, মানে সেটাই, মানে কৃষকরা যদি আর্থিকভাবে লাভবান হয়, তাহলে সবাই সবার জায়গা থেকে লাভবান হবে, এবং এই সম্মানের জায়গা থেকেও কিন্তু কৃষকদের আমাদের মনের মধ্যে এমন আনতে হবে যে কৃষক বলছে, যখন বলছে যে আমি কৃষক, তখন আমাদের মধ্যে যেন শ্রদ্ধাটা আসে, যে শ্রদ্ধা আসে যে সে আসলে কষ্ট করে কাজ করছে, তার জন্যই আমরা বেঁচে আছি, তাই না? তাহলে আপনি শ্রদ্ধা ভরে কাজ করার কথা বলছেন, আপনি একজন নিজেও শিক্ষক, এবং আপনি পিএইচডি এবং এমএস শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে তত্ত্বাবধান করেন, তো তাদের এই কৃষি ক্ষেত্রে কাজ করবার ব্যাপারে আগ্রহ কেমন দেখতে পান, এবং এই প্রজন্মের যারা কাজ করতে চায় এই ক্ষেত্রে তাদের জন্য আপনি কি বলতে চান? আসলে বিষয়টা হচ্ছে যে এখানে মিশ্র প্রতিক্রিয়া আর কি। হ্যাঁ, কেউ কেউ হয়তো কৃষিতেই থাকতে চায়, আবার কেউ কেউ বলে যে স্যার আমি তো পড়ার জন্য পড়েছি, কিন্তু আমি আলটিমেটলি কিন্তু বিসিএস পুলিশ বা ওই প্রশাসন ক্যাডারে চলে যাব। কারণ কৃষকে যখন একজন কৃষি কর্মকর্তা যখন উপজেলায় পোস্টিং হয়, সে তখন দেখে যে আমার কোয়ালিটি, তাই না, আমার কোয়ালিটি আর হয়তো একটু 1-2 নাম্বার কম পাওয়ার জন্য সে কৃষি ক্যাডারে চলে এসছে, ওইখানে যেতে পারেনি। এই দুইজনের দেখে তারা মনের মধ্যে একটু ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে আর কি, তাই না? ফলে মাঝে মাঝে মিশ্র আর কি, কোনো স্টুডেন্ট না আমি সম্পূর্ণ কৃষিতেই আমি আমার ডেভোটেড হব, কেউ কেউ আবার একটু অন্যদিকে চলে যেতে চায় ডিউটি। এই যে সম্মানের জায়গাটা, তাই না, এই কৃষক যদি সম্মানিত হয়, এই সম্মান কিন্তু আমাদের কাছেও আসবে আর কি, তাই না? ফলে আমরা যখন দেখবো যে আমাদের কাজের মাধ্যমে আমরা সম্মানিত হচ্ছি, তাহলে কিন্তু আমার ছাত্ররাও কিন্তু এই জায়গায়, যেমন আমি এখন এসে আমি সম্মানিত বোধ করছি যে আমি
ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মতো একটা একটা কি কি বলবো, যে অভিভাবক, সারা ওয়ার্ল্ডের কিন্তু অভিভাবক, কৃষির অভিভাবক হচ্ছে। এইখানে এসে কাজ করতে এসে আমি অনেক কিছু শিখছি, এবং আমি সত্যি আমার দেশকে, আমার যে জ্ঞান এতদিন ধরে আমি লালন করেছি, সেই জ্ঞানটা পুরোটাই আমি একদম কৃষকের মাঝে দেওয়ার সুযোগ পাচ্ছি। ফলে আমি নিজেকে সেই দিক থেকে খুবই ভাগ্যবান মনে করি। কারণ আমি গবেষক ছিলাম, সায়েন্টিফিক অফিসার ছিলাম, তারপর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিড সেক্টরে সহকারী পরিচালক ছিলাম, সেখানেও কৃষকদের সাথে কাজ করেছি। তারপর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শুরু হলো, এবং শেষ দিকে আমার হয়তো আরো 8-10 বছর চাকরি রয়েছে আর কি। আমি ভাবলাম যে একটু এফএওর সাথে যদি সুযোগ থাকে কাজ করার, ঠিকই আমি এফএওতে আসলাম আর কি, এসে এখানে কনসালটেন্সি করছি। এখানে এসে আমার আত্মতৃপ্তির পরিমাণ অনেকটা বেড়ে গেছে, অনেকটা বেড়েছে। এবং আমার মনে হয় যে আমি যতদিন বেঁচে থাকবো, তাই না, যতদিনই বেঁচে থাকবো, মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন আমি কৃষকদের জন্য কাজ করে যেতে পারি আর কি। আমাদের পক্ষ থেকে আসলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনিও একটা গুরু দায়িত্ব পালন করছেন, আপনি পুরো জাতির জন্য কাজ করছেন। সেই জন্য আপনার প্রতি আমাদের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। একেবারে শেষ দিকে স্যার আমরা চলে এসেছি, আমাদের রাঙা সকালের দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট করে কিছু বলবেন। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে সবাই আসলে মনের দিক থেকে পরিষ্কার থাকতে হবে আর কি। দর্শকের সবাইকে কি করছি, আমার কি করা উচিত, তাই না, লেভেল অনুসারে কি করা উচিত, এটা যেন সবাই মাথায় রাখে আর কি। এবং সবাই যেন দেশের জন্য, দেশের মানুষের জন্য যেন তারা নিজেদের যতটুকু জ্ঞান আছে, সেই জ্ঞান, মেধা এবং তার শক্তি, কর্মশক্তি যেন নিজের এবং তার দেশের জন্য যেন ব্যয় করেন। খারাপ কাজ থেকে যেন আমরা দূরে আসি, তাই না। আমাদের মাথার ভিতরে যে সবসময় পজিটিভিটি ভাবতে হবে, যে ভালো দিকটা ভাবতে হবে। অনেক কাজের খারাপ দিক থাকে, খারাপ দিকটা আমরা নেব না, আমরা ভালো দিকটা নেব, তাই না। যেমন প্রজাপতি, আমরা ছোটবেলা মা বাবা কি বলেছেন যে মৌমাছি ফুল থেকে মধু নেয় আর প্রজাপতি ফুল থেকে বিষ নেয়, দুইজনই কিন্তু নিচ্ছে, তাই না। একজন মানব কল্যাণে যাচ্ছে, তাই না, আর একজন সেও মানব কল্যাণে, কারণ ওইটার ভিতরে যে বিষ হয় সে বিষটা নিয়ে সে দুইজনই মানব কল্যাণে, তাই না। তো আমরা যতটুকু জানি, আমাদের যতটুকু শক্তি রয়েছে, তাই না, মেধা রয়েছে, সবটাই যেন আমরা দেশের মঙ্গলের জন্য কাজ করি। তাহলে নিশ্চয়ই আমাদের বাংলাদেশ খুব শীঘ্রই একটা সোনার বাংলাদেশে আমরা যেমনটা চাই তেমন একটা বাংলাদেশ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যেতে পারবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে এটাই রাঙা সকাল অনুষ্ঠানের সৌন্দর্য। আজকের পর্বটি যেমন দেশের গান দিয়ে শুরু হয়েছিল, আপনার বাণীর মাধ্যমে আমরা দেশকে নিয়ে একটা স্বপ্ন দেখতে পারলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আপনাদেরও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে দর্শক যারা এটা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা যেন সুস্থ থাকেন, কর্মজীবী থাকেন এবং দেশের জন্য কাজ করেন। ভালো থাকবেন।